রাসায়নিক গণনার সেকেন্ড লেকচার আজকে আমরা দেখতে চলেছি, যেখানটা আমরা আজকে কি কি পড়ব। এক, পারমাণবিক গুরুত্ব পড়ব, পারমাণবিক গুরুত্ব। সেকেন্ড আমরা কি পড়ব? সেকেন্ড আমরা পড়ব আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। তার সাথে আমরা পড়ব মোল সংখ্যা, মোল পড়ব আর মোল সংখ্যা পড়ব, মোল সংখ্যা। তাহলে এই কটা টপিকসকে আজকে আমরা একটু ভালো করে একটু ঝেড়ে নেব। তো পারমাণবিক গুরুত্ব কাকে বলছে না, পারমাণবিক গুরুত্ব কাকে বলছে, যাকে আমরা পা গু লিখলাম। তো পারমাণবিক গুরুত্ব বলছে যে কোনো একটা মৌল তোমাকে দেওয়া হয়েছে, কোনো একটা মৌল এক্স। তাহলে এই মৌলটা কি রয়েছে? পরমাণু রয়েছে। মৌল কি নিয়ে তৈরি? পরমাণু নিয়ে তৈরি হবে তো, তৈরি হবে তো। তো এই মৌলটার পরমাণু রয়েছে। তাহলে আমরা পারমাণবিক গুরুত্ব বলছি এটাই যে কোনো মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। তো পরিমাপ করতে গেলে, প্রথমত পরিমাপ করতে গেলে তোমাকে ফার্স্টে জানতে হবে কয়েকটা স্কেল। স্কেল না হলে আমরা পরিমাপ করব কি করে? প্রথম ধারণা সেটাই। তো তোমাকে তিনটা স্কেল দেওয়া থাকবে। একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, আরেকটা হচ্ছে কার্বন স্কেল, আরেকটা হচ্ছে অক্সিজেন স্কেল। তো এই তিনটা স্কেলের পারমাণবিক গুরুত্ব ডিফাইন করা আছে। হাইড্রোজেনের 1, কার্বনের কত হয় 12, আর অক্সিজেনের কত হয় 16। পারমাণবিক গুরুত্ব ডিফাইন করা আছে মানে কি না, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর 1, এটা হচ্ছে কি পারমাণবিক গুরুত্ব। পুরোটা আমি লিখছি না, পারমাণবিক গুরুত্ব। কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, অক্সিজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 16। তো অন্য কোন মৌলের পরমাণু যদি আমাকে বার করতে হয়, এই তিনটা স্কেলের হেল্পে কিন্তু আমাকে বার করতে হবে। যদি হাইড্রোজেন স্কেলের হেল্পে যদি বার করতাম কতটা সুবিধা হতো দেখো, যে কোন মৌলের একটা পরমাণুর ভর কি লিখতাম, হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু একটি পরমাণু, হাইড্রোজেন 1 লিখে দাও, হাইড্রোজেন ইকুয়ালস টু 1, পরমাণুর একটি পরমাণুর ভর। ক্লিয়ার? তো আমরা ডিভাইড করতাম, তো এক্স মৌলটার আমি পারমাণবিক গুরুত্ব পেয়ে যেতাম। তাহলে যে মৌলে পারমাণবিক গুরুত্ব বলবে সেটা আমরা করতে পারবো। এটা হাইড্রোজেন স্কেলে করলাম। যদি এই এক্স মৌলটার বা এই এক্স মৌল বলছি এক্স পরমাণুটার পারমাণবিক গুরুত্ব কার্বন স্কেলে যদি বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম না, এইভাবে করতাম যে কোনো মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কি করতাম না, কার্বন স্কেল অনুযায়ী যদি করতাম C12 পরমাণুর একটি পরমাণুর, C12 পরমাণুর একটি কার্বন পরমাণুর, আরো ভালো করে লিখো, একটি কার্বন পরমাণুর এর লিখলাম, এর 1/12 অংশের তুলনায় 1/12 অংশ লিখো, এর 1/12 অংশ। মানে কি বলছে না, একটা কার্বন পরমাণুর যা ভর হবে তাকে 1/12 দিয়ে ভাগ করো, দিয়ে এবারে ওটাকে ভাগ করো। এর মানে কি, এই যে এর সংখ্যাটা যে রয়েছে, এই এর মানে কি না, এর মানে হচ্ছে গুণ। তাহলে ওই কার্বন পরমাণুর সাথে 1/12 গুণ করো, তারপরে গিয়ে ওই মৌলের পরমাণুটা দিয়ে ভাগ করো, তো যে ভ্যালুটা আসবে সেটাই হবে এক্স পরমাণুর পারমাণবিক গুরুত্ব। এক্স মৌলটার পারমাণবিক গুরুত্ব বেরিয়ে যাবে। যদি অক্সিজেন স্কেল দিয়ে যদি আমাকে বার করতে বলতো এই এক্স পরমাণুর পারমাণবিক গুরুত্ব, আমাকে যদি অক্সিজেন স্কেল দিয়ে বার করতে বলতো, তাহলে আমরা কি লিখতাম না, কোনো মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই O16। তাহলে অক্সিজেন O16 পরমাণুর একটি অক্সিজেন পরমাণুর এর 1/16 অংশ। অক্সিজেন হলে কি করব, 1/16 অংশ দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশ। এখানেও দেখো এর রয়েছে, তার মানে একটা অক্সিজেন পরমাণুর ভর যা হবে তাকে 1/16 দ্বারা গুণ করো, যেটা হবে সেটাকে দিয়ে এটাকে ভাগ করো, দিলে যে ভরটা আসবে সেটাই হবে এই এক্স মৌলটার পারমাণবিক গুরুত্ব। তো একটা ভালো করে একটা বিষয়বস্তু লক্ষ্য করো যে পারমাণবিক গুরুত্ব এককহীন।
এগুলো হচ্ছে কি এককহীন। কেন এককহীন? না দুটো ভরের অনুপাত, উপরেও ভর নিচেও ভর, তাহলে ভরের একক গ্রাম বাই গ্রাম যদি হয়, কিলোগ্রাম বাই কিলোগ্রাম যদি হয়, তাহলে কিলোগ্রাম কিলোগ্রাম ক্যান্সেল বা গ্রাম গ্রাম ক্যান্সেল, তাহলে আমরা কোনো একক পাবো না। তাহলে একক না পেলে আমরা কি পাবো? কেবলমাত্র সংখ্যা পাবো। কেবলমাত্র কি পাবো? সংখ্যা পাবো। যদি আমাকে আণবিক গুরুত্ব বার করতে বলতো তাহলে আমরা কি করতাম? তো আণবিক গুরুত্ব যদি আমাকে বার করতে বলতো, পারমাণবিক গুরুত্ব বার করার পর আণবিক গুরুত্ব বার করার দিকে আমরা এগোবো। আণবিক গুরুত্ব যদি বার করতে বলতো, এই এক্স মৌলটার যদি আমি এখানটায় আণবিক গুরুত্ব বার করতাম, আণবিক গুরুত্ব যদি আমরা করতে যাই, তখন আমরা কি করব? যে ওই মৌলটার পরমাণুর ভর আমরা নেব না, কি নেব? ও একটা অণুর ভর নেব। কি নেব? অণুর ভর। যদি হাইড্রোজেন স্কেল আমি বার করতে চাইতাম, তো নিচে যে হাইড্রোজেন স্কেল অনুযায়ী আমরা একটি হাইড্রোজেন পরমাণু, এখানে এই পরমাণু লিখো, একটি হাইড্রোজেন পরমাণুর ভর যে আমরা লিখতাম, এখানটা কিন্তু পরমাণু থাকবে, এখানটা কিন্তু অণু করতে যাবে না। শুধু কেবলমাত্র এই উপরের ওই মৌলটার পরমাণুর জায়গায় কি নেব? অণু নেব। ক্লিয়ার হলো? তো ওই মৌলটার কার্বন পরমাণু দিয়ে যদি আমরা আণবিক গুরুত্ব বার করতে যেতাম, সেক্ষেত্রেও সেম, যে মৌলটার পরমাণুর ভরকে ক্যান্সেল করে আমরা কি নিব? যে একটা অণুর ভর নেব। কার ভর নেব? অণুর ভর। অক্সিজেন স্কেল দিয়ে যখন আমি বার করতে যাব, পরমাণুর ভরকে কেটে আমরা কি নেব? না অণুর ভর। আর বাকিগুলো কিন্তু সেম টু সেম থাকবে, বাকিগুলো সেম টু সেম। তাহলে যখন আমরা পারমাণবিক গুরুত্ব নেব তখন এখানে পরমাণু নেব, যখন আণবিক গুরুত্ব দিয়ে বলবো তখন এখানে আমি অণু নেব। তাহলে পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা আমরা কি বলবো? একটা মৌলের পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা আমরা কি বলবো? যে কোনো মৌলের একটা পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের H=1 পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। আরে ডিভাইড করছি মানে ডেফিনেটলি এ তো ভারী হবে, কারণ বড়কে ছোট দিয়ে আমরা ভাগ করব, তাহলে যত গুণ ভারী হবে সেটাই হবে ওই মৌলটার পারমাণবিক গুরুত্ব। যখন আণবিক গুরুত্ব বলবো, কিছুই না, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর H=1 পরমাণু, কোনো মৌলের একটি অণুর ভর, আণবিক গুরুত্ব বার করতে গেলে অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর একটি H=1 পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ ভারী। বাদ বাকি লেখা কিন্তু সেম, শুধুমাত্র অণু আর পরমাণু কোথায় লিখতে হবে সেটুকুই দেখা। যে পারমাণবিক গুরুত্ব থাকলে পরমাণু লিখবো, আণবিক গুরুত্ব যদি সংজ্ঞা যদি চাইতো তাহলে আমরা অণুর ভর লিখবো। তো প্রথমে তোমাকে ডিসকাস করতে হবে যে কি না এই তিনটা স্কেল তোমাকে গিভেন থাকবে, যে এই তিনটা স্কেল কিন্তু আইডেন্টিক্যাল স্কেল। এই তিনটা স্কেলের উপরে বেস করে অন্য সকল মৌলের পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব নির্ণয় করা হয়ে থাকে। তো অন্য সকল মৌলের যে পারমাণবিক গুরুত্ব, যে ফার্স্টে পারমাণবিক গুরুত্ব তারপরে আণবিক গুরুত্ব, তো অন্য সকল মৌলের যে পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব যে নির্ণয় করা হয়েছে, তো কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব আমাদেরকে জানতে হবে। তো কোন মৌলগুলো পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব জানবো? প্রথমে আমি বলে রাখি যে পারমাণবিক গুরুত্ব তারও এককহীন, কেবলমাত্র সংখ্যা বিষয়, আর আণবিক গুরুত্ব সেও এককহীন, কেবলমাত্র সংখ্যা। ক্লিয়ার? তো পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা তো আমরা পেলাম। তো তার সাথে সাথে পারমাণবিক গুরুত্ব ও আণবিক গুরুত্বের একে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তো আমরা পারমাণবিক গুরুত্ব আর আণবিক গুরুত্ব আগে দেখে নিই কিছু কিছু মৌলের। রাপ করলাম এটাকে। তো কিছু কিছু মৌলের আমরা পারমাণবিক গুরুত্ব আর আণবিক গুরুত্ব আমরা দেখে নেব। দেখো, কয়েকটা আইডেন্টিক্যাল আমরা মৌল নেব, যে মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব সচরাচর আমাকে বেশি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। প্রথমত আমরা ফার্স্ট মৌলের কি নেব? যে পারমাণবিক গুরুত্ব জানবো। কার? না হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত হয়? 1। ক্লিয়ার হলো? এতটুকু ক্লিয়ার? এরপরে আমরা দেখবো কার্বন। কার্বনের পারমাণবিক গুরুত্ব কত হয়? 12। এরপরে আমরা দেখবো নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত হয়? 14। এরপরে আমরা দেখবো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত হয়? 16। এরপরে আমরা দেখবো সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হয়? 23। এরপরে আমরা দেখবো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হয়? 24। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো সালফার। সালফারের পারমাণবিক গুরুত্ব কত হয়? 32। ক্লিয়ার হচ্ছে? এরপরে আমরা দেখবো ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হয় 35.5। ক্লিয়ার হচ্ছে? ক্লোরিন। এরপরে আমরা দেখবো পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হয়? 39। কত হয়? 39। আমরা কি দেখতে চলেছি? মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব। ক্লিয়ার? পারমাণবিক গুরুত্ব। ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কত হয়? 40। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ফেরাস। ফেরাসের কত হয়?
55, অনেক সময় 55.5 লেখা থাকতে পারে, ডাউট কোনো দরকার নেই। অনেক সময় 56 লেখা থাকে, যেটা সাজেস্ট করা থাকবে সেটাই লিখবে। আচ্ছা, এরপরে আমরা দেখব জিঙ্ক। জিঙ্কের কত হয় 65.5। কপার ছেড়ে গেছি, কপার কত হয় 63.5। তো এই কটা মৌল যদি আমার ছেড়ে গিয়ে থাকে আমি সাজেস্ট করে দেবো। এই কটা মৌলের আমাকে পারমাণবিক গুরুত্ব জানতে হবে, কারণ পারমাণবিক গুরুত্ব আমার খুব প্রয়োজন। তো পারমাণবিক গুরুত্ব থেকে আমি আণবিক গুরুত্ব বার করতে পারবো। কেন না, আণবিক গুরুত্ব হচ্ছে কি, যে দুটো পরমাণু যুক্ত হয়ে আণবিক ভর সৃষ্টি করে। এটা হচ্ছে পারমাণবিক ভর। আণবিক ভর কি হবে, যে আণবিক ভর অ্যাভোগাড্রো সূত্র মতে যে সকল নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বা নিষ্ক্রিয় মৌল ব্যতীত বাকি সকল মৌলগুলোর একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত। অ্যাভোগাড্রো সূত্র কি বলেছে, গ্যাসের আচরণ নিশ্চয়ই তোমরা দেখে এসছো। অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত, যেটা আমরা পড়তাম অনুসিদ্ধান্ত, সেখানটায় তিনি বলেছিলেন কি, একটা আমরা লিখছি যে নিষ্ক্রিয় মৌল ব্যতীত বাকি সকল মৌলের অণু কি বলেছিলাম, দ্বিপরমাণু। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গেছিলেন বাকি সকল মৌলের অণু দ্বিপরমাণু। তাহলে একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত। এর মানে কি বোঝাচ্ছে, যে একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত। এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা একটা মৌলের পারমাণবিক ভর, তাহলে তার আণবিক ভর কত হবে ইনটু 2। তাহলে আর আণবিক ভর আমরা যদি বার করতে চাই তাহলে আমরা কি করব, হাইড্রোজেনের আণবিক ভর 2, কার্বনের কত হবে, কার্বনের জানা দরকার নেই। নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের কত হয়, নাইট্রোজেনের হয় 28। নাইট্রোজেনের কত হবে ইনটু 2 করলে 28। অক্সিজেনের কত 32। আর কার জানতে হবে Cl2। যারা যারা গ্যাস তাদেরটা জেনে নাও, গ্যাসের গুলোর ক্ষেত্রে আগে ক্লোরিন কত হবে 70 হয়েছে, ক্লোরিন কত হবে 70। আর এগুলো সব কোনো গ্যাস নয়, তো যারা গ্যাস তাদের ক্ষেত্রে দেখে নাও। ক্লিয়ার হয়েছে? তো তাদের আণবিক ভর আমি বার করতে পারবো, কিন্তু যখন যৌগ রূপে থাকবে তখন কি করে আমরা তার আণবিক ভর পারমাণবিক ভর বার করব। দেখো, যখন যৌগ রূপে থাকবে, মনে রাখবে কোন একটা যৌগ, কোন যৌগ যদি আমরা নিই, কোন একটা যৌগ, যেমন করে আমি যদি নিলাম H2SO4, এই যৌগটা আমি নিলাম, তাহলে এই যৌগটার পারমাণবিক গুরুত্ব আর আণবিক গুরুত্ব কত হবে। দেখো, যৌগের কখনো পারমাণবিক গুরুত্ব হয় না, তার শুধুমাত্র আণবিক গুরুত্ব হয়। তাহলে এর আণবিক গুরুত্ব আমরা কি করে বার করব না, এই যে যৌগটা H2SO4 এ কটা পরমাণু নিয়ে তৈরি, কোন মৌলের কটা পরমাণু নিয়ে তৈরি। যেমন করে দেখো, হাইড্রোজেন H2 রয়েছে, তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি। একটা সালফার রয়েছে, তার মানে একটা সালফার পরমাণু নিয়ে তৈরি। অক্সিজেন O4 রয়েছে, তাহলে চারটা অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি। তাহলে প্রত্যেকটা পরমাণুর ভরের সমষ্টি করলে আমরা কি পেয়ে যাব, তার আণবিক ভর আমরা পেয়ে যাব। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত হয় 1, তাহলে 2 × 1। সালফারের ক্ষেত্রে সালফার 32, তাহলে আমরা কি করব, সালফার 32 × 1। ক্লিয়ার? প্লাস অক্সিজেন, দেখো অক্সিজেন 16, তাহলে কি করব 16 × 4। তাহলে এগুলো হচ্ছে কি পরমাণুর ভর। তাহলে সকল পরমাণুর ভরগুলোকে যতগুলো রয়েছে সবগুলোকে গুণ করলাম, তো দিতে আমরা পেয়ে যাব, এটাকে আমরা যোগ করব। তো যোগ করলে আমরা কত পাবো, যোগ করলে পাচ্ছি 98। তাহলে এর আণবিক ভর কত না 98। ক্লিয়ার? তো পারমাণবিক গুরুত্বকে, এই পারমাণবিক গুরুত্বটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করলে তখন তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন আমরা কি লিখবো, এই হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম, এই কার্বনের ক্ষেত্রে 12 গ্রাম, এই নাইট্রোজেনের ক্ষেত্রে 14 গ্রাম, এই অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম, এই সোডিয়ামের ক্ষেত্রে 23 গ্রাম, এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24 গ্রাম, এই সালফারের ক্ষেত্রে 32 গ্রাম, এই ক্লোরিনের ক্ষেত্রে 35.5 গ্রাম। তো এমনি করে এই পাশে আমরা বলতে পারবো। সিমিলারলি এই আণবিক ভরটা যে রয়েছে একেও যদি আমরা গ্রামে প্রকাশ করি, লিখে দিচ্ছি নিচে, গ্রামে প্রকাশ করলে তখন তাকে আমরা কি বলবো,
তখন তাকে আমরা বলবো গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর। গ্রামে প্রকাশ যদি আমি করি তবে গিয়ে, কিন্তু রিয়েলিটিতে পারমাণবিক গুরুত্বের আণবিক গুরুত্বের কোনো ভর হয় না, কোনো একক হয় না, ভর হয় না বলছি, একক হয় না। তাকে গ্রামে প্রকাশ করলে গিয়ে আমরা গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর আমরা বলতে পারি। এখানেও যেমন করে এই যে যৌগটার আমরা আণবিক ভর বার করেছি, এখানে কোনো একক দিইনি। যদি আমরা একে গ্রামে প্রকাশ করি, যদি আমাকে বলতো কোনো যৌগ H2SO4 এর গ্রাম আণবিক ভর কত হবে, আণবিক ভর, তার মানে আমাকে গ্রামে কনভার্ট করতে বললো, এবারে আমি গ্রাম লিখতে পারি। যদি আমাকে শুধু আণবিক ভর যদি বলতো তাহলে কিন্তু আমি গ্রাম লিখতে পারতাম না। এতটুকু ক্লিয়ার ভাবে বোঝা উচিত। ক্লিয়ার হলো? তাহলে তখন তাকে আমরা গ্রাম আণবিক ভর বলবো। ক্লিয়ার হচ্ছে? তো এবারে কথা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর মতে যে কোনো একটা যৌগের, কোনো একটা সিম্পল একটা যৌগের যে ভরটা আমরা পাই, বা কোনো একটা মৌল হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন মৌলের যে ভরটা আমরা পাই, এই যে 2 গ্রাম, একে আমরা কি বলবো, গ্রাম আণবিক ভর। তো গ্রাম আণবিক ভরের একটা অল্টারনেটিভ নাম রয়েছে, একে আমরা বলে থাকি 1 গ্রাম অণু। ক্লিয়ার? একে আমরা বলে থাকি 1 গ্রাম অণু। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলছেন ভালো করে খেয়াল করবে, আমি এখানটায় লিখে দিচ্ছি। বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলেছেন যে 1 গ্রাম অণু পরিমাণে, 1 গ্রাম অণু পরিমাণে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে 1 গ্রাম অণু পরিমাণে। তাহলে এই পরিমাণ যে অণু, এই পরিমাণ অণুতে একটা ভর থাকবে না, থাকবে না? তাহলে এই পরিমাণ অণুর যে ভরটা আমরা পাবো, সেই ভরটাই হচ্ছে কি তার আণবিক ভর। তাহলে 1 গ্রাম অণু পরিমাণকে আমরা এবারে কি লিখবো, পরিমাণকে গ্রাম আণবিক ভর বলে। তাহলে এই 1 গ্রাম অণুর পরিমাণটার মধ্যে এত সংখ্যক যদি অণু থাকে, তাহলে ওই ভরটাকে আমরা বললাম গ্রাম আণবিক ভর। ক্লিয়ার? তাহলে কোন মৌলের আণবিক ভর যা হবে কত, 2। হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কত না 2। তার মানে তার এই 2 গ্রামে এত সংখ্যক অণু বর্তমান, এত সংখ্যক, এই যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু বর্তমান থাকবে। কার্বনের নাইট্রোজেনের ক্ষেত্রে তার গ্রাম আণবিক ভর হচ্ছে কত না 28। এটাই হচ্ছে 1 গ্রাম অণু, এটাই তো গ্রাম আণবিক ভর। তাহলে এই 1 গ্রাম অণুতে কত সংখ্যক থাকবে এটা, তাহলে এটাই হচ্ছে 1 গ্রাম অণু। তাহলে 1 গ্রাম অণুতে এত সংখ্যক অণু থাকতে বাউন্ড, অবশ্যই থাকতে হবে। অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রামে এত সংখ্যক অণু থাকবে। তো তোমাদের মধ্যে একটা ডাউট থাকবে যে এর 2 গ্রামে এত সংখ্যক অণু থাকবে, এর 28 গ্রামে এত সংখ্যক অণু থাকবে, এর 32 গ্রামে এত সংখ্যক অণু, হ্যাঁ থাকবেই। হ্যাঁ, তার 2 গ্রামে এত সংখ্যক অণু আছে, খুবই কনজাস্টেড ভাবে আছে, খুবই কনজাস্টেড ভাবে, খুব কাছাকাছি, এত আকর্ষণ বলে আবদ্ধ রয়েছে যে 2 গ্রামে এত সংখ্যক অণু বর্তমান। এর 28 গ্রামে হ্যাঁ একটু ধীরে, একটু ফাঁকায় ফাঁকায় নালে অবস্থান করছে, কিন্তু এত সংখ্যক অণু তাকে থাকতেই হবে। সেটাই হচ্ছে তার গ্রাম আণবিক ভর। ক্লিয়ার হলো? তাহলে এবার একটু সিম্পল ভাবে আমি লিখি, একটু রাফ করে দিই, অনেকটা ঘাটাঘাটি হয়ে গেছে, একটু রাফ করে দিই, একটু রাফ করে দিই, ঘাটাঘাটি যাতে না হয়, যাতে ক্লিয়ার ভাবে একটু থাকে, সেই জিনিসটার দিকে একটু নজর দেব। কয়েকটা, এত আর নেব না, কয়েকটা নেব, দিলে কিন্তু আমাদের হিসেবটা ক্লিয়ার হয়ে যাবে। কি হিসেব ক্লিয়ার হবে? কয়েকটা মৌলের ক্ষেত্রে আমরা যেমন করে দেখলাম, সেই কয়েকটা মৌল এবারে নিয়ে নেব। সবগুলো মৌল তো লিখে দিয়েছিলাম, কয়েকটা মৌলের ক্ষেত্রে আমরা নেব। যেমন করে কোন কোন মৌল নেব, সাপোজ ধরো নাইট্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম, নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিলাম। তাহলে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর, গ্রাম, দেখো 1 গ্রাম অণু, 1 গ্রাম অণুকে আমরা কি বলবো না তার গ্রাম আণবিক ভর। ক্লিয়ার? তাহলে এর গ্রাম আণবিক ভর কত হবে, নাইট্রোজেনের 28 গ্রাম, লিখবো এটা। অক্সিজেনের ক্ষেত্রে কত হবে, O2, এর ক্ষেত্রে কত হবে 32 গ্রাম।
ক্লোরিনের ক্ষেত্রে Cl2 এর ক্ষেত্রে কত হচ্ছিল না 70 বলছি 71 গ্রাম, 35.5 মানে 71 গ্রাম। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রত্যেকের গ্রাম আণবিক ভর আমরা পেলাম। তো এমনি করে অসংখ্য মূল ছিল, অসংখ্য মূলের ক্ষেত্রে আমরা করব। তাহলে এই গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা কত, আমি এখানে লিখলাম অণুর সংখ্যা। তো অণুর সংখ্যা কটা হবে না 6.022 × 10⁻23। তার মানে 1 গ্রাম অণুতে সবার ক্ষেত্রে একই সংখ্যক অণু থাকতে হবেই হবে। তাহলে এই অণুটা যতটা আয়তন জুড়ে থাকে, তাহলে এত সংখ্যক যে অণু, এতটি, তাহলে এতটা অণুর যে আয়তন জুড়ে থাকে তাকে আমরা বলবো মোলার আয়তন, তাকে আমরা বলবো মোলার আয়তন। তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক অণু যে পরিমাণ আয়তন দখল করে তাকে আমরা বলবো মোলার আয়তন। এর আয়তন কত হয় না 22.4 লিটার, 22.4 লিটার। ক্লিয়ার? এর ক্ষেত্রে সেই সেম সংখ্যক অণু আছে, তাহলে সেই সেম সংখ্যক অণুর আয়তন কত হবে সেম 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণুর আয়তন কত 22.4 লিটার। দেখো আমরা সিকোয়েন্সে লিখতে আছি যে গ্রাম আণবিক ভর মানে এত সংখ্যক অণু, এত সংখ্যক অণু মানে এত মোলার আয়তন, 32 গ্রাম মানে এত সংখ্যক অণু, এত সংখ্যক মানে মোলার আয়তন, 71 গ্রাম মানে এত সংখ্যক অণু, 6.022 × 10⁻23 সংখ্যক অণু, তার মোলার আয়তন কত হবে 22.4 লিটার। ক্লিয়ার? তো 1 গ্রাম অণুকে আবার সিম্পল বলা হয় মোল। 1 গ্রাম অণুকে কি বলা হয় 1 মোল। তাহলে তার গ্রাম আণবিক ভরকে আমরা কি বলে থাকি 1 মোল। 1 গ্রাম অণুর পরিমাণটাকে আমরা বলে থাকি 1 মোল। তাহলে 32 গ্রাম মানে 1 মোল, 71 গ্রাম মানে 1 মোল। তাহলে এগুলো তো আমরা মৌলের ক্ষেত্রে লক্ষ্য করলাম। যোগের ক্ষেত্রে কি আলাদা নাকি না? যোগের ক্ষেত্রেও সেম একই থাকবে। যেমন করে H2SO4 আমরা এক্ষুনি যেটা দেখলাম, তার আণবিক ভর আমরা কত পেয়েছিলাম 98 গ্রাম। তাহলে 98 গ্রামে অণুর সংখ্যা কত হবে 6.022, অণুর সংখ্যা কত হবে 6.022 × 10⁻23 টি অণু। তাহলে এই সংখ্যক অণুর আয়তন কত হবে, এই সংখ্যক অণুর আয়তন কত হবে না 22.4 লিটার। তার মানে 98 গ্রাম H2SO4 এর আয়তন 22.4 লিটার। এই 98 গ্রাম H2SO4 কে আবার আমরা কি বলবো 1 মোল। সিম্পল জিনিস। ক্লিয়ার করতে পারলাম? একদম একদম এটাই হচ্ছে 1 মোল। ক্লিয়ার হলো যে গ্রাম আণবিক ভরকে বা 1 গ্রাম অণু পরিমাণকে আমরা বলছি 1 মোল। তো মোল সংখ্যা ব্যাপারটা কি, যে সবসময় যে তোমাকে 98 গ্রাম দেবে তার তো কোনো মানে নেই। যে H2SO4 এর ভর যে 98 গ্রাম সবসময় যে দেবে তার তো কোনো মানে নেই। হয়তো তোমাকে কোনো সময় দিয়ে দিল যে 50 গ্রাম H2SO4 সমান কত মোল, তখন তুমি কি করবে? তখন তুমি এরকমই করবে যে 98 গ্রাম H2SO4 এর অর্থ 1 মোল। 1 গ্রাম সমান 1/98, তাহলে 50 গ্রাম সমান 50/98 এত মোল। সিম্পল জিনিস। তার মানে তুমি কি করলে যে 50 গ্রাম H2SO4 কে কত মোল হবে সেটা তুমি বার করলে। তাহলে বার করতে গিয়ে তুমি কি করলে না 50/98 করলে। তাহলে 50টা কি ছিল যে আমাকে গিভেন ভর, যে ভরটা আমাকে দিয়েছে প্রদত্ত ভর, আর 98টা কি ছিল তার গ্রাম আণবিক ভর। তবেই তো আমরা যে মোলটা পেলাম তাকেই আমরা বলবো মোল সংখ্যা, তাকে আমরা কি বলবো মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা আর কিছুই না। তো মোল সংখ্যা হচ্ছে কি না, যদি আমি মোল সংখ্যা লিখতে চাই এইখানটা কোথায় লিখি এইখানটায় লিখে দিই, এইখানটা আস্তে করে ছোট করে লিখে দিচ্ছি যে মোল সংখ্যা হলো কি না, মোল সংখ্যা হচ্ছে প্রদত্ত ভর বা যে ভরটা আমাকে দেওয়া থাকবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা আণবিক গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দেবো, আণবিক ভর দ্বারা ভাগ দেব। ক্লিয়ার হচ্ছে? যে আমাকে 32 গ্রাম, তো 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে আমার কি 1 মোল। যদি দেয় যে এক্সকিউজ মি, যদি আমাকে দেয় 64 গ্রাম O2 মানে কত মোল আমাকে বার করো, কত মোল আমাকে বার করে দেখাও। যদি আমাকে বলে তখন আমি কি করব যে কত মোল আমি কি করে বার করবো, যে গিভেন ভরটা থাকবে। আর অক্সিজেনের আণবিক ভর কত হয় না 32 গ্রাম, আমরা বার করে নেব বাই 32। আণবিক ভরটা আমরা কি করবো ভাগ দিয়ে দেবো,
দিলে যত মোল হবে তত আমরা বলে দেবো 2 মোল সংখ্যা। তাহলে 64 গ্রাম মানে কি 1 মোল প্লাস 1 মোল মানে 2 মোল সংখ্যা। যত মোল হবে সেটাই হবে তার। তাহলে গৃহীত ভর বা প্রদত্ত ভর বাই আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দিলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব। তো কয়েকটা মৌলের আণবিক ভর জানা উচিত, পারমাণবিক ভর আগে জানা উচিত, তারপরে কি আণবিক ভর। কারণ বিশেষ করে জোর দিয়ে আমি বলবো যে তাদের পারমাণবিক ভর আগে জানতে হবে। তো আমি সবার শেষে চলে যাওয়ার আগে তো আমি কয়েকটা মৌলের আণবিক ভর আবার আমি লিখে দিয়ে যেতে চাই। ওই কয়েকটা মৌলের আণবিক ভর জানতে হবে, কারণ যৌগ দেওয়া থাকলে যৌগের আণবিক ভর আমাকে বার করা শিখতে হবে। তো আমি লাস্টে আমি যেটা বলবো যে কয়েকটা যৌগ আমি দেব, ওই যৌগগুলোর আণবিক ভর তুমি বার করে আমাকে কমেন্টে জানাবে। তো আমি পারমাণবিক ভরগুলো দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা আণবিক ভর বার করা শিখিয়েছি যৌগের সেইভাবে বার করবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের 12, অক্সিজেনের 16, পাশে লিখে নাও অক্সিজেনের 16, ক্লোরিনের 35.5, নাইট্রোজেনের 14 হয়েছে, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়াম 24, সালফার 32 হয়েছে, তারপরে 39, ক্যালসিয়াম 40, জিঙ্ক 65.5, আচ্ছা কপার 63.5, আর ফেরাস অনেক সময় 55 থাকে, অনেক সময় 55.5 থাকে, যেটা দেওয়া থাকবে সেটাই করবে। তো কমেন্টে তোমরা এটা জানাবে, কমেন্টে এটা করবে। এক CaCl2 1 নম্বর, 3টা দিচ্ছি, 3টা করে আমাকে দেখাবে। আচ্ছা আরেকটা হচ্ছে MgCl2, লাস্ট একটা দেব 3 নম্বর, কি দেব NaNO3, ক্লিয়ার। এই কটার আণবিক ভর বার করে দেখাবে। কি দেখাবে? এদের তো আণবিক ভর, গ্রাম আণবিক গুরুত্ব বা গ্রাম আণবিক ভর কমেন্টে বার করে দেখাবে। তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।